সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ট্রাম্প ক্ষমা চাইলেন আর ইরানের কাছ থেকে আদায় করে নিলেন 14 দিনের এক অবিশ্বাস্য যুদ্ধবিরতি। কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নীল নকশা। মধ্যপ্রাচ্যের লোভী শাসকেরা ট্রাম্পের কোলে উঠেও নিজেদের শেষ রক্ষা করতে পারল না। খোদ মার্কিন স্থলবাহিনী আজ প্রাণের ভয়ে পিছু হটছে, রণক্ষেত্র ছেড়ে পালাচ্ছে বিশ্বের তথাকথিত পরাশক্তি। এদিকে যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচে চলছে ইরানের গোপন কর্মযজ্ঞ। ড্রাগনের মতো জেগে উঠেছে একের পর এক বিধ্বংসী মিসাইল। শুধু তাই নয়, মাঝ সমুদ্রে অত্যন্ত গোপনে তেলের বিশাল মজুদ গড়ে তুলেছে তেহরান, যা পাল্টে দিতে পারে পুরো যুদ্ধের সমীকরণ। এই 14 দিন কি শান্তির বার্তা, নাকি মহাপ্রলয়ের আগের এক দীর্ঘ নিঃশ্বাস? ইতিহাস কি তবে নতুন কোনো ট্র্যাজেডির অপেক্ষায়? জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। 2026 সালের মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ইরানকে ধ্বংস করার কূটকৌশল বড় ধাক্কায় আটকে গেছে। অপারেশন ইপিক ফিউরি নামে এই পরিকল্পনা ছিল, এখন চাপে পড়ে কার্যকারিতা হারাতে শুরু করেছে। আমেরিকার এই অপারেশন ইপিক ফিউরি উল্টা আমেরিকার জন্য এখন আত্মঘাতী হয়ে গেছে। ইরান তাদের অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা মাটির গভীরে তৈরি করছে। এসব জায়গা সাধারণত পাহাড়ের ভেতরে বা শক্ত কংক্রিটের নিচে থাকে, যাতে শত্রুপক্ষের বিমান হামলা সহজে ধ্বংস করতে না পারে। যেমন ফোর্ডো ফুয়েল ইরিচমেন্ট প্ল্যান্ট, নাতানস নিউক্লিয়ার ফ্যাসিলিটি, এগুলোর মতো স্থাপনাগুলো অনেক সুরক্ষিতভাবে তৈরি করা হয়। এ ধরনের ভূগর্ভস্থ ঘাঁটিতে মিসাইল সংরক্ষণ, সামরিক পরিকল্পনা, জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখা হয়। অনেক সময় এগুলোকে মিসাইল সিটি বলা হয়, যেখানে প্রয়োজন হলে খুব দ্রুত মিসাইল ছোড়া সম্ভব। আকাশে শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ক্ষতি দ্রুত বেড়েই চলেছে। বিশাল আর্থিক এবং কৌশলগত ক্ষতির মুখে এখন কার্যত কোণঠাসা যুক্তরাষ্ট্র। আমেরিকার লং রেঞ্জ স্ট্রাইক ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে আক্রমণ সক্ষমতা সীমিত হয়েছে। গালফ অঞ্চলে সামরিক সক্ষমতা স্পষ্টভাবে কমে গিয়ে প্রভাব হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থল অভিযানের পরিস্থিতিও যুক্তরাষ্ট্রের জন্য এখন ক্রমে কঠিন হয়ে উঠছে প্রতিনিয়ত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় থার্ড রাডার অ্যারেস ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ স্থানে। এআই ইউডেট এয়ারবেস এবং সৌদি সাইড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। সাপোর্ট সিস্টেম সহ পুরো প্রতিরক্ষা কাঠামো ভেঙে পড়ে প্রতিরোধ দুর্বল হয়ে গিয়েছে। আমেরিকা আর ইসরায়েলের এই দুরবস্থায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্রাজ্য টিকিয়ে রাখায় দুষ্কর হয়ে পড়েছে। দীর্ঘ পাল্লার মিশন কঠিন হয়ে গেছে ইসরায়েল আমেরিকার জন্য। ফলে এয়ার ফোর্সের সিচুয়েশনাল এয়ারনেস কমে গিয়ে অপারেশনাল সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে ওঠে, যা বেঞ্জামিন নেতানিয়াহু ও মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন কৌশলগত পরিকল্পনাকেও প্রভাবিত করেছে। সামরিক আধিপত্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারে না এখনো। প্রথাগত ধর্মীয় তদারকি পাশ কাটিয়ে তারা পুরো শাসন ব্যবস্থায় নিজের হাতে নিয়ে ফেলেছে। নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তাফা খামেনিকে বসানো হয়েছে ক্ষমতার শীর্ষে। তিনি আরো বেশি কঠোর এবং তার নীতিতে অনেক বেশি কঠোর বলে আমরা জানি। তিনি দ্রুত নিউক্লিয়ার ইনরিচমেন্ট প্রোগ্রাম এগিয়ে নিয়ে উত্তেজনা আরো বাড়াই তুলতেছে। বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়ে তেলের দাম দ্রুত বেড়ে গেছে। এইরকম একটা অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত। 20 মার্চ 2026 সালে ট্রেজারি একটা সংকেত দেয় যে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন আনতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে, এরকম অনেক ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু অংশ মাটির নিচে রাখা হয়েছে। ইরান দাবি করে যে এটা শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তবে আন্তর্জাতিকভাবে এগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ এগুলো আক্রমণের সময় টিকে থাকার মতো করে তৈরি করা হয়। বর্তমানে ইরান আমেরিকার সাথে বড় ধরনের যুদ্ধে যাইতে চাচ্ছে না। আর আমরা যে জিনিসটা দেখছি না সেটা হচ্ছে যে ইরান আসলে তাদের অঞ্চলে বিভিন্ন ছোট ছোট গোষ্ঠীর মাধ্যমে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, যেমন হিজবুল্লাহ, হামাস, তারপর হুতি, এদের মাধ্যমে আমেরিকার উপর একটা চাপ তৈরি করতেছে। এই জন্য আমরা দেখতেছি যে ইরান অনেকদিন ধরে তাদের যুদ্ধরা টিকায় রাখতে পারতেছে। সরাসরি সংঘর্ষে না যায় আঞ্চলিক তাপ তৈরি করার মাধ্যমে তাদের যে আরব দেশগুলো আছে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেগুলোতে হামলা চালানোর মাধ্যমে তারা এই যুদ্ধরা চালাই যাচ্ছে। আকাশে আমেরিকা অনেক শক্তিশালী হইতে পারে, কিন্তু তারপরও তারা কিন্তু মার খাচ্ছে। তারা মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে মার খাচ্ছে। আমেরিকান সেনারা সুয়েজ খালের ওইদিকে মার খাচ্ছে, যে কারণে ইরানের সাথে কুলায় উঠতে না পেরে আরো 3000, এমনকি কোথায় কোথায় শোনা গেছে 5000 সেনাবাহিনী পর্যন্ত তারা পাঠাইছে। শুধুমাত্র আকাশের শক্তিকে কাজে লাগাই আমেরিকা এই যুদ্ধে টিকে থাকতে পারতেছে না। তারপর ইরানের যে শ্যাডো ফ্লিট কার্যক্রম অব্যাহত রাখছে, সেটার মাধ্যমে তারা তেল পরিবহন চালাই যাচ্ছে নির্বিচ্ছিন্নভাবে। ডার্ক শিপ টু শিপ
ট্রান্সফারের মাধ্যমে তারা গোপনে তেলও সরাই ফেলতেছে তাদের যে সুবিধাজনক জায়গাগুলো আছে ওইগুলোতে। তারপর তারা চুপচাপ আন্তর্জাতিক নজরে দিয়ে পুরো সিস্টেম কার্যকরভাবে চালাই যাচ্ছে। সামরিক আধিপত্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারে না এখনো। মধ্যপ্রাচ্যের আরেক আমেরিকার বন্ধু দেশ কাতার। কাতারকে রক্ষা করার জন্য আমেরিকার দিয়া AIUD এয়ার বেসে আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম অকার্যকর হয়ে গেছে। এতে করে আগাম সতর্কতা সক্ষমতা কমে প্রতিরক্ষার প্রতিক্রিয়া ধীর হয়ে পড়েছে। এছাড়াও 11টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হয়েছে, যা একটি আমেরিকার জন্য বড় ধাক্কা। ফ্রেন্ডলি ফায়ার ঘটনায় নিজেদের ভুলেই নিজেদের 3টি F-15E স্ট্রাইক ইগল ধ্বংস হয়েছে। নিজেদের ভুলেই এমন ক্ষতি পুরো যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সবচেয়ে বড় আঘাত এসেছে আকাশ প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থায়। সরাসরি ধ্বংস হয়েছে একটি E-3 সেন্টি অ্যাওয়াক্স বিমান, যা ছিল মধ্যপ্রাচ্যের আকাশের প্রধান চোখ। এই বিমানের ক্ষতি মানে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ ক্ষমতায় বড় ঘাটতি। একাধিক KC-35 ডিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র সরকার। $16 বিলিয়ন অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে জর্ডান ও কুয়েতকে। এই পদক্ষেপ প্রমাণ করে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্র এখন বড় ধরনের ধাক্কা খেয়েছে স্পষ্টভাবে। আলী খোমেনি হত্যার পর প্রত্যাশা অনুযায়ী কোনো পরিবর্তন আসেনি বাস্তবে। যুক্তরাষ্ট্র আশা করেছিল প্রো ওয়েস্টার্ন আপরাইজিং শুরু হবে ইরানের ভেতরে, কিন্তু বাস্তবে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি তৈরি হয়ে হিসাব পুরো বদলে গেছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ক্ষমতা নিয়ে নিয়ন্ত্রণ হাতে নেয় দ্রুত। সংঘাতের প্রথম কয়েক সপ্তাহেই প্রায় $3.84 বিলিয়ন ক্ষতি হয়েছে। সামরিক সরঞ্জামের বড় অংশ ইতিমধ্যেই ধ্বংস হয়ে সক্ষমতায় বড় ধাক্কা খেয়েছে আমেরিকা। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে 4টি থর্ড রাডার সিস্টেম ধ্বংস হয়েছে। এই উচ্চমূল্যের প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকা যে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি করেছিল তা দুর্বল হয়ে গেছে। অর্থনৈতিক দিক থেকেও যুক্তরাষ্ট্র এখন স্পষ্টভাবে ব্যর্থতার মুখোমুখি হয়ে পড়েছে। শ্যাডো ফ্লিট বন্ধে ম্যাসিভ ক্র্যাকডাউন চালানো হলেও সফল হয়নি প্রচেষ্টা। তবুও ইরান তেল পরিবহন চালিয়ে যাচ্ছে সফলভাবে। নিষেধাজ্ঞা ভেঙে দিচ্ছে নিয়মিতভাবে। এক সপ্তাহেই খর্গ আইল্যান্ড 8 মিলিয়ন ব্যারেল ক্রুড লোড হয়েছে ইরানের মাধ্যমে। গোপনে ইরান তেল রপ্তানি অব্যাহত রেখে আন্তর্জাতিক নজর এড়িয়ে নিজেদের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় কাতারের গ্যাস স্থাপনায় বড় ক্ষতি হয়েছে। গ্যাস ফ্যাসিলিটিসে আঘাত হেনে উল্লেখযোগ্য উৎপাদন কমিয়ে দিয়েছে তারা। 17% LNG এক্সপোর্ট ক্যাপাসিটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে লেগেছে বড় ধাক্কা। বিশ্ব অর্থনীতির পতন ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। গ্লোবাল GDP কলাপস রোধে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে শেষমেশ। এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত পিছিয়ে যাওয়া হিসেবে বিশ্বজুড়ে ব্যাখ্যা করা হচ্ছে। যাকে থামাতে চেয়েছিল শেষ পর্যন্ত তাকেই সুযোগ দিতে হচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন এক ধরনের অ্যাসিম্যাট্রিক ট্র্যাপের মধ্যে আটকে গেছে। ছোট ড্রোন ঠেকাতে প্রতিনিয়ত $1 মিলিয়ন খরচ করে ইন্টারসেপ্টর ব্যবহার করছে। মাত্র $20,000 ড্রোন ঠেকাতে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে দ্রুত। এই অসম লড়াই যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে প্রতিনিয়ত। ইরানের উপর চাপ প্রয়োগ করেও অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তেহরানের মোসাইক ডিফেন্স কৌশল সফল হয়ে সময়কে নিজেদের পক্ষে নিয়েছে। সময় ধরে রেখে চাপ সহ্য করে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক অর্থনৈতিক চাপ দীর্ঘমেয়াদে টিকতে পারেনি বাস্তবে। এই সংঘাত বিশ্ব রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি করেছে। পুরো বিশ্ব এখন খুবই একটা অনিশ্চিত মোড়ের মধ্যে দাঁড়ায় আছে। শক্তির হিসাব বদলে যাচ্ছে প্রতিটা মুহূর্তে চোখের সামনে। আর এই সংঘাতের ছায়া দীর্ঘদিন তাড়া করবে এই বিশ্বকে। ইতিহাস এখন নতুন করে নিজেকে লিখতে শুরু করেছে। আগে যাকে পরাশক্তি হিসেবে আমরা মনে করতাম তার আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করছে।